নমস্কার। বৃহস্পতি টিভিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সুদূর মুম্বাই থেকে এসে পদ্মশ্রী দর্শনা জাভেরির কলকাতার কর্মশালা ও নানান কাজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার। আজকে আমার ইন্টারভিউ নেবার জন্য আমি বৃহস্পতি টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি একটু জানতে চাই, আপনি তো জন্মসূত্রে গুজরাতি। মণিপুর যেটি বলা যেতে পারে যে খুব আঞ্চলিক একটি জায়গা, প্রদেশ, আমাদের ভারতবর্ষের ক্ষুদ্র জায়গা। তো সেখানকার নৃত্যশৈলীকে নিয়ে যে এত বছরের কাজ, এর সূচনাটা ঠিক কোথা থেকে হয়েছে? দেখো, আমাদের জীবনে মণিপুরি নৃত্য এক আদর্শ নিয়ে অর্থাৎ আমরা 4 বোন, যা জাভেরি সিস্টার্সের নামে প্রচলিত আছি। আমি সব থেকে ছোট বোন। আমাদের গুরুজি গুরু বিপিন সিং এর সঙ্গে প্রায় 50 বছর থেকেও বেশি ওনার সঙ্গে আমার যা অ্যাসোসিয়েশন, যা ওনার কাছে আমরা শিখেছি, কাজ করেছি, অনেক প্রচারের কার্য, শেখাবার সব কিছু ওনার সঙ্গে করেছি। ওইটা 40 দায়কা 40s সেই সময়ে বম্বেতে আমাদের গুরুজি এসেছে 43-তে। তখন আমার দুটো বড় দিদি নাইনা আর রঞ্জনা, ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে। যখন প্রথমবার গুরুজি চৌলা দেবী নামের নৃত্যনাটিকা, কানাইলাল মুন্সির লেখা, ওইটাতে আমার দিদি হিরোইন হয়েছে চৌলা, আর গুরুজির ডিরেকশন ছিল, মণিপুরি নৃত্যের গুরুজি কম্পোজ করেছে। তখন ওদের যোগাযোগ হয়েছে, আর তখন থেকে অনেক নৃত্যনাটিকা, যেমন আম্রপালি, মীরাবাই, নরসিংহ, ওসব গুজরাটিতে ছিল। কিন্তু গুরুজি ওটাতে মণিপুরি যা পোর্শনগুলো ও ডিরেকশন দিতেন। আর গুরুজির সঙ্গে পরে বেশি ধীরে ধীরে কন্ট্যাক্ট হয়েছে। আর দিদিরা ভেবেছে কি গুরুজি আমাদের জন্য যোগ্য গুরু আছে, কেন ওনার স্কলারলি অ্যাটিটিউড, ওনার ক্রিয়েটিভ জিনিয়াস, আর ওনার শেখাবার পদ্ধতি, ও সব দেখে ওনার খুব হয়েছে কি নাই, গুরুজি আমাদের জন্য যোগ্য গুরু আছে। আর গুরুজিও ভেবেছে, কেন প্রথম নাইনা রঞ্জনা আরম্ভ করেছে, পরে সুবর্ণা আর আমরা 2 ছোট বোন 1947 থেকে ওনার কাছে শিখতে আরম্ভ করেছি। তখন গুরুজিও ভেবেছে কি না, এই 4 বোনের মানে ওনার যা মণিপুরি নৃত্যের জন্য যা লালিত্যা, যা সুকুমারতা, স্ত্রী সহজ আছে নৃত্য। তা আমরাও ভেবেছি কি মণিপুরি নৃত্য কত ভক্তিভাবপূর্ণ, ডিভোশনাল আছে, আর স্টাইল, মণিপুরি নৃত্যের যা স্টাইল আছে খুব গ্রেসফুল, লিরিক্যাল। তো ওইটা আমাদের যা स्वभाव, যা মানে অ্যাটিটিউড हम लोग का जो ওইটা ছিল, ওইটা স্যুট করছিল। সেই জন্য আমরাও ভেবেছি কি না মণিপুরি নৃত্য ঠিক আমাদের জন্য। আর যখন গুরুজি আমাদেরকে 1949 আচ্ছা প্রথমবার মণিপুরে নিয়ে গেছেন, তখন থেকে ওখানের যা পরিবেশ মণিপুরে, যা গুরুরা অত ডিভোটেড, ডেডিকেটেড,
টু দেয়ার আর্ট। তো গুরুদেরকে দেখে আর আর্টিস্টরা, কলাকার, শিল্পীরা, ওরাও তো খুবই ডেডিকেটেড। আর মণিপুরের লোকের জীবনে নৃত্য আর সঙ্গীত এক রূপ হয়ে চলছিল। তো ওইটা দেখে আর ওখানের যা ন্যাচারাল বিউটি আর নৃত্য সঙ্গীত ওখানে রাত দিন মানে চলছিল, ওইটা দেখেই আমরা খুব ইমপ্রেস হয়েছি। মানে বলা যেতে পারে মণিপুরী নৃত্যটা মণিপুরীদের জীবনেরই একটা অংশ। হ্যাঁ। তাদের সমস্ত রকমের অনুষ্ঠান, বোধহয় সমস্ত অনুষ্ঠান, সব রকমের ডেইলি লাইফস্টাইল আমরা যেটা মানে বলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা সামাজিক সব প্রসঙ্গ আছে ও সব নৃত্য সঙ্গীত দ্বারা ওরা মানায়। তো সেই জন্য আমরা খুবই আকর্ষিত হয়েছেন। আর আমরা ঠিক করেছি যে জীবনভর মানে সারা জীবন মণিপুরের প্রিজার্ভেশন, পারপেচুয়েশন অ্যান্ড প্রপাগেশন, প্রচারের জন্য আমরা দেব করে আমরা মণিপুরি নৃত্য সিরিয়াসলি আমরা শুরু করেছি, পার্সু করেছি। আর তার প্রস্তার, হ্যাঁ, প্রচার আর প্রসার করেছি। আর গুরুজির সঙ্গে পরে দেখেছি কি ওখানে গিয়ে ওখানে যা ট্র্যাডিশনাল রাসলীলা আর সংকীর্তন হাইলি ডেভেলপড মানে এস্থেটিক ডান্স ফর্মস আছে। আর ওইটা যা মন্দিরে 8-10 ঘন্টা চলে, ওইটার আগে অভ্যাস করে স্টাডি করে তারপরে ওর যা মূল আছে, যা রাসলীলা আর সংকীর্তন 18th সেঞ্চুরিতে মহারাজা ভাগ্যচন্দ্র, হ্যাঁ, উনি এটা গুরুদেরকে প্রোৎসাহিত করে প্রেরণা দিয়ে রাসলীলা আর সংকীর্তন নতুন ক্রিয়েট করেছে। ওইটা এর পিছনে আমাদের পুরাণগুলো, ভাগবত পুরাণ আর বৈষ্ণব সঙ্গীত শাস্ত্র আর পদাবলী লিটারেচার, পদাবলী সাহিত্য ও বৈষ্ণব ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যখন মহারাজা ভাগ্যচন্দ্র নিজে গ্রহণ করেছেন তখন এই রাস আর সংকীর্তন আরম্ভ হয়েছে। তো ওইটা মন্দিরের মধ্যে তো চলছিল, কিন্তু ওকে এই নাচকে কিভাবে রঙ্গমঞ্চ, মন্দির থেকে এই যে রঙ্গমঞ্চে আনা একটা জিনিস, ওইটাই একটা আমাদের ফর্মকে মুখ্য আমাদের কাজ রয়েছে, আমাদের আদর্শ রয়েছে যে একে মন্দির থেকে কিভাবে স্টেজে, থিয়েটারে, রঙ্গমঞ্চে আনা যায়। তার মানে একটা প্রথম কথা তো মণিপুরের নৃত্য পুরোটাই ভাবরস বা ভক্তি রসে আধার। তো সেটাকে এই যে একটা মন্দিরের ভেতর থেকে আমি ঠিক কতটুকু পরিমাপ করে বাকি ক্লাসিক্যাল ডান্সে, শাস্ত্রীয় নৃত্যের সাথে তার একটা এই যে কম্প্যারিজন যেটা আমরা বলি, একটা তার কম্প্যারেটিভ স্টাডি করে তাকে যে এই রঙ্গমঞ্চের মতো করে কিভাবে এনে দর্শকদের সামনে তুলে ধরা যায়, যাতে দর্শকরাও সেখানে কোথাও একটা যেন মনে আনন্দ, কোথাও একটা তারাও যেন ভগবানের প্রতি সেই ভক্তিরস অনুভূতি করে। এই যে এই পুরো যে পথটা, চলার পথটা তখন থেকে এখন, ওইটা মানে ও পুরোটা আমাদের জার্নি খুব মানে অনেক কষ্ট তো বলবো না, স্ট্রাগল ছিল মানে ওকে আনবার জন্য। তো আগে সব আমরা কালেকশন মানে সংশোধন করেছি, শাস্ত্রগুলো স্টাডি করেছি। আর ওখানে যা মৌখিক পরম্পরা গুরুদের কাছ থেকে কালেক্ট করেছি, সংগ্রহ করেছি, রেকর্ড করেছি সব কিছু। আর শাস্ত্রর, বৈষ্ণব শাস্ত্রর সঙ্গে ওকে কোরিলেট মানে সুসঙ্গত, তো ওইটা করে তার ভিতরে যা শাস্ত্রীয় তত্ত্ব মানে ক্লাসিক্যাল এলিমেন্টস যা আছে ওইটা বার করেছি। আর তার এক এক এলিমেন্ট, এক এক তত্ত্ব নিয়ে ওকে রঙ্গমঞ্চের জন্য বিকশিত করে
গুরুজি সব কম্পোজ করেছেন। আর সেই জন্য 1958 থেকে 58 থেকে আমরা প্রথম 1958 মণিপুরে আমরা প্রথম গোবিন্দজি মন্দিরে আমরা 4 বোন নাচ করেছি। আর তারপরে আমি ভাবছি ওইটাই আমাদের প্রথম আরম্ভ ছিল। ওখান থেকে অনেক মন্দিরে আমরা করেছি, আর সারা ভারতে আর সারা বিশ্বতে আমরা প্রোগ্রামস মানে সব তার প্রচার, মণিপুরি নৃত্য, হ্যাঁ, শাস্ত্রীয় নৃত্য হিসেবে যে তার প্রচার বাইরে দেশে এবং বিদেশে সমস্ত জায়গায়। এবং ভাবা যায় না সেই সময়, মানে আপনি কথা বলছেন ধরুন 1960 সাল, 1962, 63, 1970 সালে, যে সময় কিন্তু মানে প্রথম কথা এই যে নৃত্য শৈলী, কোনো একটা নৃত্য শৈলীকে এই এত রকম তার প্রতি কাজ করে, সেটার উপরে কাজ করে, সেটার সেই সাধনাটাকে তারপরে মঞ্চস্থ করে, এবং সেটা শুধু মঞ্চস্থ নয়, যদি দর্শক সেটিকে গ্রহণ না করতে পারে তাহলে কিন্তু কোনো শাস্ত্রীয় নৃত্যই পরবর্তী পর্যায়ে পৌঁছে উঠতে পারে না। তার মানে তখনকার কিন্তু আপনাদের এতটাই সফল ছিল যে আজ কিন্তু মোটামুটি দেশে বিদেশে সব জায়গায় মণিপুরি নৃত্য এবং জাভেরি সিস্টার্সের নাম তথা গুরু বিপিন সিংহের নাম মোটামুটি দেশে বিদেশে কিন্তু সবাই জানেন। 1940-এর দশক, তার মানে সারা ভারতবর্ষে তখন স্বাধীনতা সংগ্রাম আন্দোলন, সারা ভারতবর্ষে একটা ভীষণ টার্ময়েল। সেই সময় দাঁড়িয়ে বিশেষ করে নারীদের শাস্ত্রীয় নৃত্য, তাও মণিপুরি নৃত্য, মণিপুরে গিয়ে এই চর্চা, এর সাধনা ঠিক কতটা কঠিন ছিল? সত্যি সে সময়ে নৃত্য আর সঙ্গীত মানে ভালো সোসাইটি, মেয়েরা মানে স্টেজের উপরে এসে করতে মানে কেউ মানে ভালো ঘরের মেয়েরা শিখতো না, আর মঞ্চেও তো কেউ মানে অ্যালাউ করতো না। আর স্পেশালি গুজরাটি ফ্যামিলি, ওইটাতে মানে অফকোর্স বাঙালি ফ্যামিলিজ বা সাউথ ইন্ডিয়ান মানে যা নৃত্য সঙ্গীত ঘরে ঘরে চর্চা হয়, কিন্তু গুজরাটি ফ্যামিলিজে অত না। কিন্তু সেই সময়ে মহাত্মা গান্ধীজির জন্য উনি সব युवा ছেলে মেয়েদেরকে বলেছে না তোমরা এগিয়ে চলো, আমাদের যা প্রাচীন সংস্কৃতি আছে নৃত্য সঙ্গীতের ভারতের, ওকে আগে বাড়াও। সেরকম উনি প্রেরণা দিয়েছে। আর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য সব কলা, প্রত্যেকটি সবাইকে শিখতে হবে, আগে আসতে হয়। ও ওনার জন্য সব গুজরাটি ছেলে মেয়েরা খুব মানে প্রেরণা পেয়েছে না, সেই জন্য সেই সময় ওরা শান্তিনিকেতন আসতো, আর মণিপুরি আর কথকলি সেই সময় মানে শান্তিনিকেতনে গুরুরা ছিল। তো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য ওরাও শিখে আসতো বম্বেতে। আর বম্বেতে এইসব নৃত্য নাটিকায় এক অ্যামেচার লেভেল হিসাবে ওরা সবাই স্টেজের উপরে মঞ্চের উপরে করতো, অনেক করতো। আর স্পেশালি আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারে আমার মা বাবা খুবই মানে ব্রড মাইন্ডেড, আর ওনার সব কলাতে খুব রস ছিল। সেই জন্য আমাদের সব বোনকে সব অপরচুনিটিস দিয়েছেন যে তোমরা সব শিখো, নৃত্য সঙ্গীত আর পেইন্টিং সাহিত্য সব কিছু। তো সেই জন্য ওনার জন্য আমরা এইসব সুযোগ পেয়েছি। আর আমরা সত্যি নিজেকে খুবই ফর্চুনেট, ভাগ্যবান মানছি কি আমাদের স্কুলেও তো একদম বেসিক এক ফাউন্ডেশন
আসে, ওইটাই আমাদের জানুয়ারি স্কুল ওনার প্রিন্সিপাল এমটি ব্যাস, উনিও খুব মানে ব্রড মাইন্ডেড ছিলেন কি রুক্মিণী দেবী বা পণ্ডিত ওমকারনাথজি বা রবিশঙ্কর মহারাজ মানে সোশ্যাল ওয়ার্কার, তো ওরা সবাই আসতেন। আর সেই জন্য আমরাও তো খুব প্রেরণা পাওয়া, পেয়েছি। এই অনুপ্রাণিত আর বলা। আমার মা বাবা আর দিদিদের বিয়ের পরেও ওনার মানে কি বলবো জামাই বাবু ওরাও খুব মানে এনকারেজ করেছে, তো সেই জন্য আমরা করতে পেরেছি আজ পর্যন্ত। আজ 60 বছর ধরে আমি করছি, কিন্তু এদের সবার সহযোগে এই আমরা পুরো পরিবারের, এই যে পরিবারের যে একটা যৌথ প্রেরণা, এটা যে একটা মানুষকে কতটা শক্তি দিতে পারে, এই একটা শৈলীকে নিয়ে এই যে এগিয়ে যাওয়া, এত বছরের একটা পরিশ্রম সাধনা, এটা পুরোপুরি সাধনা বলতে পারি। সারাটা লাইফ একটা জিনিস নিয়ে এইভাবে সাধনা করে যাওয়া, চর্চা করে যাওয়া, এবং শুধুমাত্র তার প্রচারের জন্য দিনের পর দিন বাড়ির বাইরে সংশোধন আর প্রচার, মানে তুমি মানবে না, যা গুরুকুল সিস্টেম যা মণিপুরে আছে, কে শিষ্য ওরা গুরুদের বাড়িতে থেকে ওনার সেবা করে বিদ্যা মানে গ্রহণ করতে, গুরুকুল পদ্ধতি, ও আমাদের বাড়িতেও সকালে গুরুজি আর শাস্ত্রীজি আসতেন, গুরুজি আর গুরুজির সঙ্গে আমাদের যা কলাকার ওরাও সবাই সকাল 7টা থেকে বিকেলে 6টা পর্যন্ত আমরা নৃত্যের যা চর্চা মানে থিওরি প্র্যাকটিক্যাল আর শাস্ত্র করা, মানে সব গুরুজির সঙ্গেই সারা দিন আমরা করতাম, ব্যতীত করতাম। মানে সেভাবে যা মণিপুরে হতো সেই মুম্বাইতেও আমাদের বাড়িতে একটা পরিবেশ ছিল। ওইটা আমি সত্যি খুব ফর্চুনেট মানছি আমাকে, আমি গুরুজি কাছ থেকে অনেক বিদ্যা পেয়েছি। ওনার সঙ্গে মণিপুরে কতবার প্রত্যেক বছরে 1956-এর পরে প্রত্যেক বছর আমি যেতাম, আর অনেক গুরু ওখানে অন্য ফর্মস আছে, যা নাচের প্রকার আছে, মানে আপনার পুংচলম, করতাল চলম বা রাসের নৃত্য, লাইহারবা, আর মানে সব ওদের কাছ থেকে আমি সব ফর্মসগুলো শিখেছি। আর ওখানে যা স্কলার্স আর অন্য গুরুরা আর আর্টিস্টরা কলাকার, ওদের সঙ্গে বসে গুরুজি আর ওনার সঙ্গে চর্চা করে ওনাকে, কেন সে সময় ওদের খুব মুশকিল ছিল আমাদের যা দৃষ্টি, আমাদের অ্যাটিটিউড যা নাচে দৃষ্টিভঙ্গিটা, হ্যাঁ, ওদেরকে বোঝাবার জন্য আমরা ডেমনস্ট্রেশন করতাম বা লেকচার দিতাম আমি, আর ওদেরকে মানে ট্র্যাডিশন কি আছে, মানে মূল পরম্পরাতে কীভাবে রাস আর সংকীর্তনে হয়, আর রঙ্গমঞ্চের জন্য কীভাবে আমরা কম্পোজিশনস করি, তো ওদেরকে বোঝাবার জন্য অনেক আমরা চেষ্টা করেছি। কেন মণিপুরে ও সব অ্যাকসেপ্ট, মানে ওরাও মেনে নেওয়া, ওইটা খুব মহত্ব মানে ইম্পর্টেন্ট ছিল। সেই জন্য গুরুজির ওইটা ওনার খাস এইটাই ছিল কি ওরা মণিপুরে আমাদের যা কাজ আছে, আমাদের যে যা সংশোধন কাজ যা আছে, তারপরে আমরা তো 3টে সংস্থা করেছি, মুম্বাই, কলকাতা আর মণিপুরি নর্তনালয় নামে। তো সেই হিসাবে আমরা কিভাবে সব কাজ করছি আর সংশোধন করছি আর প্রচারের জন্য যা যা করেছি ওদেরকে বোঝাবার জন্য। বহু সম্মানে সম্মানিত হয়েছেন আপনি। পদ্মশ্রী বোধহয় তার মধ্যে সব থেকে বড়, সব থেকে সম্মানীয়। তো আমি একটু জানতে চাই কি কি সব থেকে বেশি সম্মানযোগ্য, দেশে বিদেশে তো অনেক খেতাব পেয়েছেন, কিন্তু তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য আপনার কাছে বিশেষ করে, তো একটু ওগুলোর বিষয়ে জানতে চাই। নাচের হিসাবে ন্যাশনাল সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড দিল্লি থেকে
ওইটা তো খুব খুব প্রেস্টিজিয়াস prestigious। আর অন্য অনেক পেয়েছি, গুজরাট গৌরব পুরস্কার বা গুজরাট সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, আর চেন্নাই থেকে আচার্য চূড়ামণি, আর মণিপুর থেকে মানে ওদের মণিপুরি সাহিত্য পরিষদ বা সংকীর্তনের গোলাপি, মানে মণিপুর আপনাকে শুধু গ্রহণ করেনি, আপনাকে সেই সম্মানটিও জ্ঞাপন করেছে। জেএন মণিপুর ডান্স একাডেমি ওরাও সম্মান দিয়েছে, আর অন্য অনেক আছে। আর এখন রিসেন্টলি মানে এই বছরে কালিদাস সম্মান, তো আমি সত্যি খুব মানে খুশি কি গুরুজি, আমাদের গুরুজি গুরু বিপিন সিংহ, উনি 1990-তে পেয়েছেন, আর তারপরে আমি পেয়েছি। তো সেই জন্য এটা এই বছরে যখন আমরা গুরুজির শতবর্ষী মানে জন্ম শতবার্ষিকী সেন্টিনারি ইয়ার মানাচ্ছি 2017 থেকে 2018 পর্যন্ত, এই বছরে আমি এই কালিদাস সম্মান পেয়েছি। ওইটা আমার মানে বেশি খুশি হচ্ছি আমি। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রেসিডেন্টস পদ্মশ্রী আপনার কোন সালে? হ্যাঁ, 2002 সাল। তার মানে পদ্মশ্রী দর্শনা জাভেরি এবং জাভেরি সিস্টার্স, গুরু বিপিন সিংহ, এই নামগুলি মণিপুরের এক একটি রত্ন। তো কিভাবে, আমি একটু জানতে চাই, দেশে বিদেশে কোথায় কোথায় আপনারা তখনকার দিনে, বলেই আমাদের হয়তো এত কৌতূহল, অত পুরনো কথা, তো তখনকার দিনে কোথায় কোথায় গেছেন আপনারা? দেখো, আমি 1958 থেকে বিদেশে যাচ্ছি, আর মানে হ্যাঁ অনেক 40 ট্যুরস, মোর দেন 40 ট্যুরস হয়েছে, আর অনেক জায়গায় গেছি সারা বিশ্বতে। কিন্তু আমি ভাবছি কি প্যারিস বা লন্ডন বা নিউ ইয়র্ক, জাপান, এইসব জায়গায়, জার্মানি, এইসব জায়গায় মানে আমাদের যা মণিপুরি নৃত্যের যা সূক্ষ্মতা, শৈলীর যা গ্রেস আর যা বিউটি আছে ফর্মের, ওরা খুব অ্যাপ্রিসিয়েট করতে পারে। কেন আমরা যখন অ্যাক্রোব্যাটিক বা তাণ্ডব আর ও সব করি, তখন প্যারিসে আমার মনে আছে 1985-এ যখন ইন্ডিয়া ফেস্টিভ্যাল হয়েছিল, তখন ওরা আমাদের প্রোগ্রাম দেখে বলছে এই অ্যাক্রোব্যাটিক হলে বলছে এই তো সার্কাস আছে, কিন্তু যা লাশের যা আইটেমগুলো আমরা করেছি ওইটা খুব ওরা অ্যাপ্রিসিয়েট করেছে। আর মানে যা অ্যাপ্রিসিয়েশন, ইভেন জার্মানিতে মানে অত অ্যাঙ্কর মানে বারবার করতে বলছে, মানে এই সব সূক্ষ্ম ওদের যা অ্যাস্থেটিক সেন্সিবিলিটি খুব হাইলি ডেভেলপ থাকে। তো ওরা এমনি তো ভাষা বুঝে না বা তাল বা অভিনয়ের বা ধর্মের কিছু জানে না, শুধু আপনাদেরই দেখছে নৃত্যের ফর্ম যা আছে, এক এক শৈলীর যা সৌন্দর্য আছে, ওইটা ওরা অ্যাপ্রিসিয়েট করতে পারে আর রসানুভব করতে পারে। আমার মনে আছে আমেরিকাতে সিয়াটলে এক মহিলা আমার ইন্টারভিউ নিয়েছে, তখন যখন আমি বলেছি কি মণিপুরে যা মন্দিরের মধ্যে সংকীর্তন রাস হয়, তখন অডিয়েন্স থেকে, প্রেক্ষকগণ থেকে ওরা যা এক ধর্মের আর কলার মানে আর্টিস্টিক এক্সপিরিয়েন্স যখন ওরা অনুভব করে, ওখান থেকে এরিনাতে মানে যেখানে মণ্ডপে এসে ওরা কলাকারের সামনে প্রোস্ট্রেট মানে সাষ্টাঙ্গে করে মানে কান্দে আর প্রেজেন্ট মানে কাপড় দেবে বা টাকা দেবে। তো আমি বলেছি যে এখানে তো মানে স্টেজে করলে, থিয়েটারে করলে সেই রকম তো করা মানে হয় না। তো বলিস না এরকম বলবেন না, আপনি বলবেন না, কালকে আমি আপনার
প্রোগ্রাম দেখেছি আর আপনার নৃত্য দেখে অনেক আক্ষেপ করেছি। তখন বলেছে কি আমার চোখে একদম জল বেরিয়ে অত মানে ও অনুভব করেছে, মানে সহৃদয়, ওইটা খুব ইম্পর্টেন্ট। আর ওখানে মানে আমরা থিয়েটারে করি কেন, আমাদের জন্য থিয়েটার হলেও মন্দিরের ভাব আমাদের মধ্যে থাকে কি আমরা ভগবানের জন্য, ঠাকুরের জন্য করছি, কৃষ্ণের জন্য করছি, করে ও ভাবনা আমাদের ভিতরে থাকে। তো ওইটা ওরা এক্সপিরিয়েন্স করতে পেরেছে, ওইটাই আমার খুব মানে রিওয়ার্ড। হ্যাঁ, কারণ অন্য অন্য যে কোনো ফর্মে, অন্য শাস্ত্রীয় নৃত্যে আমরা দেখি যে খুব দর্শকদের জন্য যে নৃত্য কন্টিনিউয়াস সমানে চোখে চোখ রেখে যে একটা লাউড এক্সপ্রেশন, খুব বেশি নিজেকে বোঝানো, সেখানে মণিপুরে কিন্তু বেশি ইন্ট্রোভার্ট আর বেশি ডিভোশনাল, ভক্তিরস বেশি। তো সেখানে আমার ভক্তিরসটা কিছু না করে নিজের চোখ হয়তো আমি দর্শকের দিকে সোজাসুজি না তাকিয়েও আমার মনের অনুভূতি যে বোঝানো, সেটা দিয়ে যে কোনো দর্শকের যদি অশ্রু বেরোয়, সেটা কিন্তু সেখানেই তো সব পাওয়া হয়ে যায়। তো অনেক গল্প বাকি আছে, কিন্তু আমি একটু জিজ্ঞেস করি তোমার কোনো উল্লেখযোগ্য ঘটনা, কোনো এমন ঘটনা বাইরে বিদেশে তখনকার দিনের যে মজার ঘটনা? ওইটা আমি বলতে চাই যে গুরুজি, আমাদের গুরুজি গুরু বিপিন সিং, উনি খুব পার্টিকুলার মৃদঙ্গ মেয়েদেরকেও শিখতে হয়, যারা মানে যেটি মণিপুরের মেইন বাদ্যযন্ত্র পুং বলে। ও মণিপুরে তো শুধু ছেলেরাই করে, মেল আর্টিস্টরা বসে বাজায় বা সংকীর্তনে পুং নিয়ে নৃত্য করে, পুংচলম করে। কিন্তু গুরুজি খুব মানতেন কি যারা নাচ শিখছে, নাচ করছে মণিপুরি, তো ওদের জন্য খুব দরকার পুং জানা আর বাজানো আর বোল জানা খুব দরকার। যে মানে ও জানলে নাচেও খুব মানে দখল, আন্ডারস্ট্যান্ডিং আর কনফিডেন্স আর আন্ডারস্ট্যান্ডিং ডেপথ আসে। তো কিন্তু একবার আমি আর শান্তিবালা, মানে আমার মণিপুরি, আমরা দুজন নাচ করতে ফরেন একাডেমি আইল্যান্ডস গেছি, আর শিপের উপরে মানে ক্রুজে তো নাচ করতে, মানে রাত্রিতে নাচ করতে হয় এরকম। আমরা তো শিপ চলে গেছে, মানে ছেড়ে দিয়েছে বম্বে থেকে। তো রাস্তায় ওখানে যা ক্যাপ্টেন থাকে, তো বলছে যে তোমাদের মিউজিক দাও, ট্রাই করব। তো যখন আমি টেপ, সেই সময় তো টেপ, ছোট ক্যাসেট না, টেপ ছিল, স্পুল ছিল, তো ওইটা নিয়ে আমরা তো গেছি। তো বলছে না না, এটা তো আমাদের নেই, ক্যাসেটই আছে, নেই। তো পরে আমি আর শান্তি, আমরা দুজন মৃদঙ্গ জানতাম আর গান। তো এক আইটেম ও বাজিয়েছে, আমি গান করেছি, অন্য আইটেম আমি বাজিয়েছি, ও গান করেছে, করে আমরা 4-5 আইটেম আমরা রেকর্ড করেছি ওর উপরে, ক্যাসেটের উপরে, আর তার উপরে রাত্রিতে আমরা ডান্স করেছি। মানে কত নিজেকে এক ইন্ডিপেন্ডেন্ট, মানে কার্ডের উপরে আমরা ডিপেন্ড হয়নি, নির্ভরশীল হব না, একদম নির্ভরশীল হব না। তখন গুরুজির খুব মনে পড়েছে যে এইসব আমরা জানলে কত মানে উপযোগী হয়। সত্যি, মানে আজকালকার দিনে এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মোবাইলে একটা বাটন প্রেস করেই আমরা হয়তো একটা কোনো রেকর্ডিং করে দিতে পারি, কিন্তু ভাবা যায় যে নিজে বাজিয়ে, নিজে গেয়ে, সকালে সেটা করে রাত্রিবেলা তার উপরেই একটা মঞ্চস্থ করা অভাবনীয় ঘটনা। একটু এবার অন্য কথায় আসি। এই বছর গুরু বিপিন সিংহের জন্ম শতবার্ষিকী পালন হচ্ছে, আমরা জানলাম। তো আমি একটু জানতে চাই যে এই গত বছর শুরু করে বা এই বছর জানুয়ারি থেকে এবং এই বছর আগস্ট অবধি এই যে আলাদাভাবে গুরুজির জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছে নানান জায়গায় দেশের, তো আমাদের একটু যদি জানান যে কি কি হয়েছে এখনো অবধি এবং আপনাদের পরবর্তী পরিকল্পনা এই সম্পর্কে একটু জানতে চাই। দেখুন,
গুরুজির সঙ্গে যা আমাদের কাজ আছে মুম্বাই, কলকাতা, হ্যাঁ। মণিপুর হ্যাঁ। এবং অন্য গুরুজির ছাত্রীরাও অনেক জায়গায় আছে, ঠিক। যেমন জলপাইগুড়িতে ইনস্টিটিউশন আছে, বাংলাদেশে ঢাকাতে আছে, বা যেখানে যেখানে মণিপুরি শিক্ষা হচ্ছে ওরা সবাই শিলচরেও আছে। তো সবারই খুবই উৎসাহ কে গুরুজির যা কাজ আছে ওটা ওদের প্রচার করা। তো আমরা আরম্ভ করেছি 23 অগস্টে 2017 প্রথম ক্যালকাটায় মণিপুরী নর্তনালয়, কলাবতী দেবী যা দেখছে মণিপুরী নর্তনালয়, ওনার অনেক ছাত্র আছে। আর ক্যালকাটায় সব যা সিনিয়র স্টুডেন্টস আছে ছাত্রীরা, ওরা একটা সবাই মিলে গুরু বিপিন সিং ফোরাম করেছে। জিবিএস ফোরাম, হ্যাঁ, ওইটাতে সব পৌশালী চ্যাটার্জি আর কুহেলিকা, সোমা রয়, সবাই যা লতা সানা, তো সবাই যা স্টুডেন্টস আছে ওরা মিলিয়ে এটা করেছে। মানে এটা পুরো কলকাতা, মুম্বাই এবং সমস্ত গুরুজির যত বাংলাদেশ গুরুজির যত শিষ্যা যারা ওনার কাছে শেখার সৌভাগ্য হয়েছে যাদের, তারা সবাই মিলে গুরুজিকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আলাদাভাবে একটি ফোরাম তৈরি করেছেন। তো 23 অগস্টে তো আরম্ভ হয়েছে। আর গুরুজির মেয়ে বিম্বাবতী ওই অনেক এখন ভালো নাচ করে, কাজ করে। তো ওইটা থেকে পরে আমরা ডিসেম্বর, জানুয়ারিতে প্রোগ্রামস আলাদা আলাদা হয়েছে, নতুন প্রোডাকশনসও হয়েছে। আর শিলচরে গুরুজির গ্রামে, যেখানে গুরুজির জন্মস্থান, ওখানে আমরা 7 দিন সঞ্জীব ভট্টাচার্য ও সব অ্যারেঞ্জ করেছে। তো দিল্লিতে আছে সঞ্জীব ভট্টাচার্য, তো ও ওখানে আসামে আমরা 7 দিন ভালোভাবে উদযাপন করা হয়েছে। আর তারপরে ডিসেম্বরে আবার কলকাতায়, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে এশিয়াটিক সোসাইটির সেমিনার, গুরুজির ঘরানার উপরে সেমিনার হয়েছে সারা দিন ব্যাপী একটি সেমিনার, যেখানে আলোচনা সভা, যেখানে আমরা সমস্ত শিষ্যরা এবং পদ্মশ্রী দর্শনা জাভেরি, গুরু কলাবতী দেবী, ওনারা সবাই ছিলেন, সবাই নিজের সমস্ত এত বছরের অভিজ্ঞতা, শেখা, কাজ, এইসবই ছিল আমার আলোচনার মূল বিষয়। আর স্কলার্স লাইক মানে আপনার সুনীল কোঠারি জি, তো সেমিনারে উনি খুব ভালো বলেছেন, ভেঙ্কটরামন, সবাই গুরুজির জন্য খুব মানে। আর আমিও লেকচার ডেমনস্ট্রেশন করেছি গুরুজির কিভাবে এক এক পয়েন্ট, এক এক ক্লাসিক্যাল এলিমেন্টের উপরে গুরুজির পুরনো ট্রেডিশনাল परंपरा रास और संकीर्तने की छिलो और गुरुजीर कॉम्पोजिशन उनार ब्यूटी की भावे उनी तांडव कृष्ण तांडव के की भावे बेशी फोर्सफुल और वैरायटी রিচ করেছে, মানে সংকীর্তন থেকে প্রেরণা নিয়ে কিভাবে, যাতে দর্শকের একঘেয়ে না লাগে, কোথাও একটা অন্যরকম এমন কিছু, কিন্তু পুরোটাই কিন্তু মানে গুরুজির একটু যা পরম্পরা, সংকীর্তন আর রাসের যা জ্ঞান, মানে স্টাডি নলেজ, ওইটা আর শাস্ত্র, সব শাস্ত্রের খুব ডিপ মানে ইনডেপথ স্টাডি অফ শাস্ত্রাস, আর ওনার নিজের উপলব্ধি আর ওনার সর্জন শক্তি, মানে ক্রিয়েটিভ অ্যাবিলিটি, নিজের সৃজনশীলতা আমরা যেটা বলি, ওইটা নিয়ে গুরুজির যা কম্পোজিশন, যা রচনা, নতুন রচনা সব হয়েছে, ওইটা খুবই রিচ। মানে ওনার কম্পোজিশন দে রিভিল
the intricacies, complexity and technicalities of classicism of Manipuri dance. কতটা এটা, সূক্ষ্ম, হ্যাঁ, কতটা লালিত্য বজায় রেখে কিন্তু সূক্ষ্ম, কিভাবে, হ্যাঁ, এবং তার যে classical, একটা শাস্ত্রীয় সেই সৌরভটাকে যে বার করে আনা হ্যাঁ, একটা ও নৃত্য গুরুজির শৈলী থেকে, খুব সেটা মানে গুরুজির অবদান, যে খুব কোনো বড় যোগদান। উপস্থাপনায়, হ্যাঁ, হ্যাঁ, তো সেই জন্য আমরা অত অন্য স্টাইলের সঙ্গে আমরা 50s থেকে মানে 58 পরে কত কনফারেন্সেস আর কত ফেস্টিভ্যালসে আমরা সেম প্ল্যাটফর্মে অন্য অন্য classical নৃত্যশৈলীর পাশে, নৃত্যশৈলীর হ্যাঁ, সঙ্গে করেছি। তো এই গুরুজির কম্পোজিশনসের জন্য ওনার অত রিচ কে মানে সেই জন্য আমরা অত প্রচার করতে পেরেছি। করতে, এবং দর্শকও সেটাকে সেভাবে গ্রহণ করতে পেরেছে। তো এটা মানে এটা আমরা এখন তো যেখানে যেখানে গুরুজির শিষ্যেরা মানে প্ল্যান করবে সেই হিসাবে আমরা নেক্সট অগস্ট পর্যন্ত করব। আমার খুব ইচ্ছা, আমি যা আমার কাছে যা সব ওরাল ট্রেডিশন, মৌখিক যে পরম্পরা আমরা পরম্পরাগুলো সংগ্রহ আছে, করেছি, হ্যাঁ, মানে প্রায় 150 আওয়ার্সের রেকর্ডিংস আছে আমার কাছে, 150 ঘন্টার ও সব এত কাজ, অনেক কাজ করতে হবে এখন। আর গুরুজির যা মানে কোর্স, 6 বছর কোর্স, আর গুরুজির কম্পোজিশনস, ও সব আমরা ফর্ড ফাউন্ডেশনের গ্রান্টের আন্ডার দ্যাট আমরা অডিও ভিডিও করেছি। তো ও সব আছে, ওরও আমার ইচ্ছা আছে যে অগস্টের মধ্যে আমি কয়েকটা জিনিস, মেইন ভঙ্গিগুলো যা খুবই ইম্পর্টেন্ট, 5 ভঙ্গি, ওইটার ডিভিডি আমি রিলিজ করার খুব ইচ্ছা আছে। তো আর অনেক কাজ করতে হবে, কিন্তু অগস্ট পর্যন্ত যত হবে তত আরম্ভ করব। পরে ভবিষ্যতে অনেক মানে অনেক লেখা আছে, অনেক সংশোধন কার্য আছে, ও আমার ইচ্ছা। আর খাস তো এখন আমি এইসব ওয়ার্কশপ করছি প্রচারের জন্য। আমার খুবই ইচ্ছা কে যা গুরুজির কোর্স আছে, হ্যাঁ, অত রিচনেস আছে গুরুজির কোর্সে, অত নাচগুলো আছে, সব গুরুদের কাছ থেকে সংগ্রহ করে এক সিস্টেম্যাটিক, যেটাকে আমরা সিলেবাস বলি, একটা এক ভাবে যে প্রথম বর্ষে কি শিখবে, একটি যে শিখতে আসছে তালের উপরে পারেংগুলো, মানে অনেক তোড়াগুলো, ও সব আমার ইচ্ছা আছে যে সব মেয়েরা মানে শিখে। হ্যাঁ, যারা মানে এই কর্মশালাগুলিতে আপনি কি এগুলো করাচ্ছেন? আমার ইচ্ছা আছে যে ওরা জানলে ভালো কে গুরুজির কোর্সে কত তালের নানা রকমের মানে তোড়াগুলো আছে, ও মানে ও সব যা রিচনেস আছে, যা ও জানলে ভালো। কেন আজকাল কি হচ্ছে, সবাই স্পেশালি ক্যালকাটায় মানে সবাই একটু শিখে রঙ্গমঞ্চ মানে স্টেজ পারফরমেন্সের জন্য ওরা শিখতে চায়, মানে কোর্সগুলো যা ফাউন্ডেশন একদম দরকার ও করে না। তো সেই জন্য আমি খুব পার্টিকুলার যে স্টাইল ভালো করতে হয়, আর এক ফাউন্ডেশন সব মেয়েদের মধ্যে আসতে হলে, মানে আর থিওরিও জানলে খুব ভালো। যা আমরা শাস্ত্র অত পড়াশোনা, এত বছরের সাধনা, এইসব কাজ তো শাস্ত্রের মূল আছে শাস্ত্রতে, তো ও একটু আমি থিওরিতেও শেখাই আর শেখাতে চাই, সেই জন্য আমি ওয়ার্কশপ আর সব করি। মানে কর্মশালায় কিন্তু তার মানে দেখা যাচ্ছে যে একজন যে শিখতে আসছে কর্মশালায়, সে থিওরি শিখছে। আপনাদের এই যে পদাবলী, এই যে এগুলো বাঙালিরা হয়েও কিন্তু আমরা অনেক সময় বৈষ্ণব পদাবলীও ভুলে যাই, কিন্তু সেটাই সংস্কৃত বৈষ্ণব পদাবলী, বড়ুচণ্ডী দাস, গোবিন্দ দাস, নানান এই যে কথাগুলো, এই যে তাদের এই অক্ষরগুলো যে এখনও আছে, এখনও সেই শ্রীরাধা শ্রীকৃষ্ণের সেই মানভঞ্জন, সেই জিনিসগুলো এখনও
সেটার রস অনুভব করার জন্য কোথাও কিন্তু এই পদাবলী যেটা আপনারা এভাবে পড়েছেন সেটাও সবার শেখাটা কিন্তু খুব জরুরি। মঞ্চস্থ করার আগে নিজের শিক্ষাটা খুব জরুরি, এবং সেটা শুধু মণিপুরি নয়, এটা কিন্তু আমারও মনে হয় যে মানে সমস্ত শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রেই এটা প্রয়োজনীয়, যেটা আজকালকার দিনে কোথাও হয়তো একটু হারিয়ে যাচ্ছে। তো আপনি তো মুম্বাইতেও করাচ্ছেন কর্মশালা, আপনার নিজস্ব ইনস্টিটিউট, নর্তনালয় আছে মণিপুরে তো মণিপুরীদের মতো করেই তাদের তো জীবনধারাতেই নৃত্য আছে, তাদের আর আলাদা করে শিক্ষা নিশ্চয়ই আছে, গুরু বিপিন সিংহের ঘরানার হয়তো শিক্ষা আছে, কিন্তু তাদের দেহে সেইটুকু আছে, তারা কিন্তু জন্মাই তাদের দেহে সেই শৈলীটা নিয়ে। কিন্তু ধরুন যে বম্বেতে শিখছে একজন বা যে কলকাতায় শিখছে, তারা কিন্তু সেই মণিপুরী শৈলী দেহে নিয়ে জন্মাচ্ছে না। তার মানে তাদেরকে আপনারা এমনভাবেই শিক্ষা প্রদান করছেন, আপনাদের কিন্তু তাদের দেহটাকে আগে তৈরি করতে হচ্ছে, যে যাতে সে মণিপুরী শৈলীটিকে নিজের দেহে বসাতে পারে, আনতে পারে সেই রস, সেই ভাবনা। তো নিশ্চয়ই অবশ্যই যারা শিক্ষা গ্রহণ করে তাদের নিজস্ব উৎসাহ থাকে। তো বম্বেতেও আপনি দেখেছেন, কলকাতাতেও দেখেছেন, তো কোথায় আপনার কি মনে হয় যে কোথাও কেউ ভালো বেশি বা তাদের আগ্রহ বেশি, এটা মনে হয়েছে কখনো কোথাও? আর আমার অনুভব আছে যা ক্যালকাটায় মানে বাঙালিরা মানে ওদের খুবই ইচ্ছা আছে, ইন্টারেস্ট আছে, আর ট্যালেন্টও আছে, আর ওদের শরীরে মানে মণিপুরি নাচ খুব বসে খুব খুব আসে তাদের, বোধহয় কোথাও একটা আর ইন্টারেস্টও আছে। আর ও দেখেছি আমি, কেন গুরুজিও মানতেন, কেন 72-তে যখন 1972 72 সালে গুরুজি যখন ক্যালকাটা এসেছে, তো দেখেছেন কি এখানে ইন্টারেস্ট খুব আছে আর ওদের ট্যালেন্টও আছে, তো কিন্তু গাইডেন্স ভালো নেই, সেই জন্য উনি সেই সময়ে ঠিক করেছে কি না, ক্যালকাটা ইজ দি রাইট প্লেস মানে ওনার জন্য। আর এখানে আমিও দেখছি এখানে যারা অনেক মেয়েরা শিখছে, অনেক ইনস্টিটিউশন, মানে গুরুজির ছাত্রীদের সব নিজের কত ইনস্টিটিউশনস আছে এখানে, মানে অত সত্যি খুব আনন্দ, মানে আমি তো পাচ্ছি কি এখানে অত মেয়েরা করছে, তো ওরাও একটু সিরিয়াসলি করলে, একটু বেশি সময় দিয়ে, আর এক গুরুজির এক ভ্যালিউ মানে মণিপুরীর জন্য ওনার সেই সাধনা, ওনার সেই ডেডিকেশন, সেই জন্য আমার খুব ভালো লাগে এখানে এসে সবাইকে শেখাবার জন্য। আমি সত্যি মানছি যে এখানে ক্যালকাটা, আসাম, মণিপুর সব জায়গায় এরা বেশি মণিপুরি ভালো নৃত্য তাদের দেহে বেশি আসে। পদ্মশ্রী দর্শনা জাভেরি, নৃত্যশিল্পীর সাথে আপনি একজন বড় মাপের শিক্ষিকা। তো এই শিক্ষকতা করতে করতে, নৃত্য শেখাতে এত বছর আপনি শিখিয়েছেন এবং শেখাচ্ছেন, শেখাবেনও। তো তরুণ প্রজন্মের প্রতি আপনার কোনো আবেদন, আপনার মনে হয় যে তাদের কিছু নিজেদের মধ্যে পরিবর্তন আনা উচিত, বা কোনো কথা এমন যেটা আপনি তরুণ প্রজন্মকে বলতে চান? সেই তো আজকে যুগে সত্যি বড় বড় শহরে মুম্বাই মতো বাচ্চারা অত ওয়েস্টার্ন তো ঠিক আছে, কিন্তু এই যা মিডিয়া মানে টিভি দেখো, ফিল্ম দেখো, মানে ওইটাতে যা মনোরঞ্জন যা পাচ্ছে ও দেখে সত্যি অত দুঃখ লাগে একদিকে, কে সেই জন্য আমি তো খুব স্ট্রংলি বিলিভ করি, মানি কে প্যারেন্টস মানে মা বাবা, বাড়ি আর স্কুল, এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে ওদের খুব এক দায়িত্ব আছে কে বাচ্চাদেরকে এক ভালো উচ্চ স্তরের, উচ্চ লেভেলের কালচারাল প্রোগ্রামস বা আর্টগুলো, যা আমাদের যা সংস্কৃতি আছে ভারতের, অত রিচ পরম্পরা আছে, হ্যাঁ, তো ওসব ওদেরকে এক্সপোজার দিতে, সেই জন্য আমি
করি, আমি স্কুলে গিয়ে গিয়ে অনেক স্পিক ম্যাকের মতো ইনস্টিটিউশনস থেকে গিয়ে Organizations থেকে। ডেমনস্ট্রেশন করি, Lecture লেকচার demonstrations। ডেমনস্ট্রেশন। সেই জন্য বাচ্চাদের মানে ওরা জানতে পারে যে কত মানে আছে আমাদের মানে ভারতে ভারতবর্ষের কত সংস্কৃতি, মানে সংস্কৃতি। শাস্ত্রীয় নৃত্য সঙ্গীতে কত রিচনেস আছে, হ্যাঁ? ঠিক। তো ওইটা আমি অনুভব করেছি 25-30 বছর ধরে আমি তো স্পিক ম্যাকে সাথে যুক্ত সাথে, আছেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা আর সেই জন্য আমি মানি যে মা বাবারও খুব দায়িত্ব। কেন আমার মা বাবা মানে আমি কখনো ফিল্ম আমরা দেখিনি বা কখনো দেখতে যাইনি, বা টিভি তো ছিলই না সে সময়, কিন্তু ক্লাসিক্যাল শাস্ত্রীয় নৃত্য সঙ্গীত শুনতে শুনতে ওইটাই টেস্ট ডেভেলপ হয়েছে। সেই জন্য আজকেও আমি কখনো সিনেমাও দেখতে যাই না। না মানে ওইটা মানে সেই জন্য এক ভালো জিনিস টেস্ট ডেভেলপ হয়ে গেলে ও অন্য দেখতে ইচ্ছাও করে না। তো সেভাবে সেই ও কান, সেই বাচ্চাদেরকে, দৃষ্টিশক্তিটাকে হ্যাঁ, তৈরি তো করা যায়। বাচ্চাদেরকে ওই আমার তো ওকে তোমরা বাচ্চারা একটু ভালো হাই স্ট্যান্ডার্ডের মানে ভালো কলা, ভালো শাস্ত্রীয় নৃত্য সঙ্গীত যত শুনবে যত দেখবেন তত টেস্ট ডেভেলপ হবে। তো নিজের মনেরও ওইটাই, প্রসার হয়। হ্যাঁ। তো সেভাবে একটু অফকোর্স শাস্ত্রীয় কলা যা মানে নৃত্য হোক বা সঙ্গীত হোক, ওই তার পিছনে খুব নিষ্ঠা, সাধনা, সময় ঠিক, দিতে হয়, ঠিক। এক এক ডিভোশন, ভক্তি ও সব লাগে, কিন্তু ওইটাই দরকার। ওইটা কেলে নিজের ও কেন উসমে ওইটাতে এক আধ্যাত্মিক স্পিরিচুয়াল জয়, আধ্যাত্মিক আনন্দ যেটা। আনন্দ যা বেশি উঁচু আনন্দ, উচ্চ আনন্দ ওইটা পাওয়া যায়। তো ওইটা করলে আমার খুবই মানে আমি খুশি হব, আর আমি চাই কি এরকম আমাদের ভারতীয় সংস্কৃতি আগে সেভাবে আরও বাড়াতে। আমি খুব খুশি যে এই বৃহস্পতি টিভি ও এইটাই ভাবছে আর এই কাজই করতে যাচ্ছে, করছে অত ঠিক, ভালোভাবে। একদম। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। ঠিকই, আজ অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম, পুরনো কথা শুনলাম, মজার ঘটনা শুনলাম, সেই সঙ্গে কোথাও সবাই আমরা একটু শিক্ষাও পেলাম। হয়তো এবারে তরুণ প্রজন্ম হয়তো কেউ কেউ ইউটিউবে একটু ফিল্মের ট্রেলারের পাশাপাশি বৃহস্পতি টিভি খুলে আপনার চ্যানেলটি দেখে আপনার এই কথাগুলো শুনলে যদি একটু নিজেদের উপলব্ধিটা হয় এবং আমরা নিজেদেরকে আরও যেন নিজেদেরকে আরও ভালো করে তুলতে পারি, ভালো জিনিস দেখে, ভালো জিনিস শুনে। আমি আন্তরিকভাবে কামনা করি ভগবান আপনাকে সুস্থ রাখুন, আপনি আমাদেরকে আরও 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 এইভাবে এই সংস্কৃতি সম্পর্কে আমরা যেন দিনের পর দিন আপনার কাছ থেকে এইভাবেই অনুপ্রাণিত হই। আমরা কেন, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী অনুপ্রাণিত হোক, আমি এই কামনাই করি। আপনার এই সংস্কৃতির প্রতি আপনার যে ভালোবাসা, আপনার যে আত্মসমর্পণ, ভগবান যেন আপনাকে সমস্ত দিয়ে ঠিক এইভাবেই রাখেন। তাহলে আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।